দিকে ফেরাবো আখি, দেখি যে তোমার রে বন্ধু, দেখি যে তোমার, তুমি থাকো বন্ধু হিয়া মজারে, তুমি থাকো বন্ধু হিয়া মজারে, আমার হৃদয় হৃদয় দিয়া, আমার পরাণের পরাণ রে দিয়া, রাখিব তোমারে রে বন্ধু, রাখিব তোমারে, তুমি থাকো বন্ধু হিয়া আর মজারে। বাহ, মানে প্রিয় দর্শক, মনে হচ্ছিল যে এই গানের রেশ কথা না বলে গানটাই হোক না আজকে। ঈদের স্পেশাল ইয়াং নাইটে স্বাগত জানাচ্ছি আমি তানভীর তারেক। অতিথির সাথে পরিচয়ের দরকার নেই, কারণ সবাই চেনে, কণ্ঠ শুনলে তো আরও ভালো করে না দেখেও চেনে। সো ও আসলে যা গায় তাই আসলে মানে মনে হয় যেন ভেতর থেকে কিছু একটা সুর বেরোচ্ছে। ও সালমা এদেশের অত্যন্ত জনপ্রিয় গুণী একজন কণ্ঠশিল্পী, আমার ছোট বোন। আজকে ওর সাথে আড্ডা দেব, গান হবে বেশি, কথা হয়তো খুব কমই হবে। তো কেমন আছিস বল? আছি ভাইয়া, অনেক ভালো আছি। ঈদটা কেমন কাটলো? সবকিছু মিলে অনেক ভালো, বাট আজকে এখানে আসার পরে আমার ঈদটা আরো জমজমাট হয়ে গেল, বিকজ অনেকদিন পরে আপনাকে পেলাম। হ্যাঁ, অনেকদিন পর, বেসিক্যালি অনেকদিন পর এরকম আড্ডা হচ্ছে তোর সাথে। খুব সুন্দর লাগছে প্রথমত বলতে। হ্যাঁ, আর হচ্ছে ঈদটা বয়সের সাথে সাথে বিভিন্ন রকম পাল্টায় না? অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। একেবারে খুব স্মরণীয় স্মরণকালের ঈদ কোনটা মনে হয়? আমার আসলে সব থেকে মানে আমি এই মুহূর্তে আমি সবসময় ছোটবেলার ঈদটা অনেক মিস করি। আচ্ছা, বিকজ ছোটবেলাতে মজার ব্যাপারটা ছিল যে চাঁদ রাত থেকে আসলে ঈদ বোনাস তোলা শুরু হতো। হ্যাঁ, ভাই বোনদের সবাইকে নিয়ে একদম নানার বাড়ি কাছে ছিল, বাড়ির থেকে একদম সবাই মিলে বের হয়ে পড়তাম, রাস্তায় যার সাথে দেখা হবে সালাম করে, মামা না হয় আঙ্কেল, আমাদের ঈদ বোনাসটা। কিন্তু বড়বেলায় এখন আর ঈদ বোনাস পাওয়া যায় না। সবচেয়ে বেশি যে সালামি দিত ও তো স্পেশাল থাকতো, তাই না? এরকম কোনো ক্যারেক্টার আছে, মানে কোনো মামা বা চাচা আছে যে ওনার কাছে কখনো মানে কম টাকা পয়সা বা হিসাব করে টাকা দেয়নি? না, তা ঠিক নয়, মানে সবার অনেক আদরের ছিলাম, তো মানে মামাদের কাছ থেকে সবসময় বেশি পেতাম, কারণ আমি আমার ছোটবেলাটা বেশিরভাগই আমি নানাদের ওখানেই মানে কাছাকাছি ছিল, যে কিছু হইলে নানার বাড়ি, নালে কিছু হইলে আমার বাবার বাড়ি, এই ব্যাপারটা ছিল আর কি। যাক, এমনি গ্রামে যাওয়া হয় কেমন সালমার? গ্রামে যাওয়া হয়, আসলে প্রোগ্রাম থাকলে যাওয়া হয়, ঈদের টাইমটা যাওয়া হয়, তাছাড়া ওইরকম ভাবে যাওয়া হয় না, কাজ তো থাকেই। আচ্ছা আচ্ছা, ব্যস্ততার ভিতরে খুব মিস করা হয় এরকম বান্ধবী, সখী, সই কে আছে? সখী সই আসলে ছোটবেলাটার ব্যাপারটা আসলে যাদের সাথে সময় কাটিয়েছি তাদের সংসার হয়ে গিয়েছে, হ্যাঁ, তাদের জীবন স্টাইলটা আসলে একটু আলাদা, ডিফারেন্ট হয়ে গেছে। বাট আমার আসলে আমি মিস করি যেটা গ্রামে ছোটবেলায়, যে ওই যে কোনো টেনশন নেই, কোনো কাজের ঝামেলা নেই, মানে আমার লাইফ ছিল দুইটা, এক হচ্ছে স্কুলে যাওয়া, আর দ্বিতীয় হচ্ছে গানের ক্লাস। গুরুজির ওখানে যাইতে হবে সপ্তাহে 2 দিন, আর বাকি টাইমগুলো স্কুলে যাইতে হবে, খেলাধুলা করতে হবে, এই ব্যাপারটা ছিল। আর এখন তো অনেক টেনশন, সেটা সেই বিষয়ে সেদিকে আসবো, কিন্তু ওই টেনশন ফ্রি লাইফে নিশ্চয়ই 1-2 জন থাকতো যে সকাল বিকাল রাত বিভিন্ন রকম আপডেটস নেওয়া, একসাথে ঘোরাফেরা। ঘোরাফেরা ওরকম হতো না। 1-2 জন বান্ধবীর নাম আজকে বল, তারা হয়তো দেখছে কোথাও। হ্যাঁ, নূপুর, তনুজা, হৃদয়, অনেক অনেক আছে। হ্যাঁ, সব সবার মতো সংসার করছে, সংসার নিয়ে ব্যস্ত। তবে হ্যাঁ, ওই টাইমে আমরা একসাথে গান শিখেছি, একই স্কুলে পড়েছি। মিস তো করি, খুব স্বাভাবিক, কারণ ছোটবেলাটা গেলে ওদের কথা আগে মনে পড়বে। ঈদের গান বা ঈদের সময়ের গানের অনেক বছর গেছে সালমার। একসময় ক্যাসেটের চল ছিল, এরপরে সিডির অনেক, এখন তো ইউটিউবে রিলিজ হয়, বায়োবিও দেওয়া যায় না, যে আমার লিঙ্কটা দিই ফেসবুকে। তো এই পর্যায়গুলোর মধ্যে কোনটা বেশি, মানে কোন সময়টা বেশি চার্মিং লাগে? যখন ক্লোজ আপ থেকে আসার পর থেকে আমার মনে আছে যে সালমার গান কপি হয়েছে এরকম অজস্র বিভিন্ন দোকানে, মানে সেটা কোম্পানিও অনেক কনসাস থাকতো। তো ওই সময়ে থেকে শুরু করে আজকের অডিও ইন্ডাস্ট্রি ঈদের সময়ে
কোন বিষয়টা খুব মিস করিস? মিস করে বলতে আমি তো 2006 এ আমি যেহেতু মানে আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে আসলাম, সেটা প্রায় 10 বছর 11 বছর হয়ে গেল। তো সেই টাইমটাই আমি অনেক ছোট ছিলাম, অনেক কিছু বুঝতাম না। আচ্ছা, কত বড় হয়েছিস এখন? তা না, মানে ওইটার তুলনায় একটু হলেও তো বড় হয়েছি, বাট আমার তখন আসলে আমি এই ব্যাপারগুলোর মধ্যে এতটা ইনভলভ ছিলাম না বা আমি বুঝতামও না। আমার কথা হচ্ছে অ্যালবাম হচ্ছে, আচ্ছা পোস্টার লাগানো হচ্ছে সব জায়গায়, পোস্টারটা মিস করি। পোস্টার বিষয়টা নাই এখন। হ্যাঁ, এখন একেবারেই এখন ফেসবুকে বুস্ট হচ্ছে বিভিন্ন রকম ফেসবুকে চলে গিয়েছে, বাট ওইটা কিন্তু যখন অ্যালবাম আসতো তো তখন মানে পুরো ঢাকা শহর পোস্টারে একদম ভরে যেত, ওইটা কিন্তু খুব এখন মিস করি। আর কোম্পানির যে ব্যাপারটা ছিল আসলে সবার খুব আদরের ছিলাম, তো মানে খুব একটা যে এটা ছিল না যে ওইটা বুঝতাম না যে না কাজ করছি এটা দিতে হবে বা এটা না দিলে কাজ করব না, এমন তো ব্যাপার ছিল না। গান গাওয়া হচ্ছে, ও ভালো একটা, আরে তো আমি খুব সুন্দর একটা গান করলাম, তার মানে এটা আমি স্টেজে করতে পারবো, আমি এইটুকু নিয়েই খুব হ্যাপি। আচ্ছা আচ্ছা, জীবনে তোলা প্রথম গান কোনটা ছিল গুরুজির কাছ থেকে নেওয়া বা নিজে নিজে? গুরুজির কাছ থেকে প্রথম গান তোলা হয়েছিল সাইজির একটা গান। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইজির। এরপরে প্রথম দেশের বাইরে কনসার্টের অনেক রকম অভিজ্ঞতা থাকে, অনেক দেশে গাওয়া হয়েছে, খুব স্মরণীয় কোনো ঘটনা আজকের এই আড্ডায় একটু শেয়ার কর। স্মরণীয় ঘটনা হচ্ছে টাওয়ার অফ লন্ডনে রানীর বাড়িতে আচ্ছা প্রোগ্রাম ছিল, তো লন্ডনে ফার্স্ট টাইম মানে 3জন পার্টি নিয়ে যুদ্ধ করছিল কে সালমাকে নিয়ে আসবে। ও আচ্ছা বাবা, সেই সময় নিলাম চলছিল। হ্যাঁ, তানভীর নিলাম, ও মাই গড, তানভীর ভাই ছিল। আচ্ছা, তো আমি, মুইন ভাই, নিশিতা আপু, আমরা 3জন, আর হচ্ছে সেই সাথে রন্টি আপু ছিল আর নানু ভাই ছিল। তো ওখানে যাওয়ার পরে মানে আমাদের এক ধরনের থ্রেড দেওয়া হয়েছিল আর কি, যে স্টেজে থাকলে এমনও হতে পারে আমরা মানে মার্ডার করে ফেলতে পারি, বা হ্যাঁ অন্য পার্টিরা, বা সালমাকে উঠিয়ে নিয়ে যাব, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি আসলে এটার কিন্তু কিছুই জানি না তখন। তো আমরা সবাই একসাথে বসে আছি, মানে টেনশন আমাকে নিয়ে, বিশেষ করে নানু ভাইয়ের, কারণ আমি ছোট, আমার তো এগুলো, ওরা তো তাও অনেক বোঝে, আমি ওই টাইমটা অত কিছু বুঝতেছিলাম না। তো মানে আমি আমি কিন্তু কিছু জানি না, ড্রেস আপ করে প্রোগ্রামে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে যখন আমি স্টেজে উঠলাম, স্টেজটা অসাধারণ, অবশ্যই রানীর বাড়ি, টাওয়ার অফ লন্ডনের মতো জায়গায়, আসলেই সেই ব্যাপার ছিল আর কি। তো স্টেজে যখন উঠলাম, ওঠার সঙ্গে সঙ্গে আমি, একটা বিষয় ছিল যে আচ্ছা বাংলাদেশের মানুষ টিভি দেখছে, আমাদেরকে চিনে, বাইরের ব্যাপারটা কি হবে। যাওয়ার পরে ওদের যে ব্যাপারটা দেখলাম, ওইটা আসলে অদ্ভুত ছিল। শুধু আমি বানিয়া বন্ধু বলেছিলাম, বাকিটা আমাকে আর কিছু বলতে হয় নাই, বাকিটা সব তারা বলেছে। এবং মানে এমন একটা ব্যাপার ছিল যে মানে আসলে তখন বানিয়া বন্ধু দিয়ে আসলে সালমার একদম তখন মনে হয়েছিল যে না আসলে আমি কিছু এদেশে, আমার ওইখানে যে মনে হয়েছিল যে আমি আসলে কিছু। দুলাইন শোনা আমার তোলানে, তো আমি শুনি গানটা শোনাই একটু দর্শকদের। বানিয়া বন্ধু কর তো ধরতে পারো, বল। ওমর বানিয়া বন্ধু রে একটা তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে, ওরে মোহরে আগিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে, ওরে মোহরে আগিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে। গানটা রেকর্ড হয়েছিল, রেকর্ডিং এর একটু এক্সপেরিয়েন্সটা একটু বল। বানিয়া বন্ধু, বানিয়া বন্ধু আসলে ওটা আমি একদম ছোটবেলায় শিখেছিলাম, যখন আমার বয়স 5 কি 6, তখন গুরুজি আমাকে উঠিয়ে দিয়েছিলেন। এবং বাবার সাথে এই গানটা আমি অনেক অনেক জায়গায় পারফরমেন্স করেছি। তো তারপরে এমন মানে মজার ব্যাপার ছিল একবার, মানে তখন অলরেডি বিউটি আপু মানে ক্লোজ আপ অনে 3rd হয়ে গিয়েছে, বিউটি যেহেতু চুয়াডাঙ্গার কুষ্টিয়ার, তো সবকিছু মিলিয়ে
একটা ব্যাপার ছিল, আমি মানে গান গাবো হলুদিয়া পাখি ওই গানটা স্টেজে তোর বিটির ভিতরে একটা ইঁদুর বিড়াল খেলা ছিল, মানে একটা ব্যাপার ছিল যে বড় বোন ছোট বোন, তারপর মানে 2005 এ আমি 2006 এ, তো দুজনে যেহেতু ফোকের একটা 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 প্রতিযোগিতার একটা কাজ করতে না দুজনের ভিতরে। আমার না এখন পর্যন্ত একদম সত্যি কথা, আমার কখনোই গানের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কেউ আসলে কারো জায়গাটা নিতে পারে না, এটা আমি বিলিভ করি। বিকজ আমি যেটা জানি সেটা অন্য কেউ জানে না, অন্য কেউ যেটা জানে সেটা আমি জানি না। আচ্ছা, প্রত্যেকের একটা নিজস্ব জায়গা আছে। বিউটি আপু যেটা পারবে সেটা আমি কখনোই পারবো না, আবার আমি যেটা পারবো সেটা বিউটি আপু পারবে না, এটা আমি ফিল করি। আর হচ্ছে কনফিডেন্স তো এটা অবশ্যই, বাট তখন আমি ওই স্টেজে আসলে মজার ঘটনা, আমি আমাকে গুরুজি উঠিয়ে দিয়েছে যে হলুদিয়া পাখি গানটা গাইবো, আমি খুব সুন্দর করে সাজুগুজু করেছি, সাদা শাড়ি, মানে মালা টালা আমরা যেভাবে প্রোগ্রাম করি। তো হঠাৎ একটা মেয়ে উঠে গানটা গেয়ে দিছে, আর আমি গানটা যখন গেয়ে দিছে তখন তার আমি সেলিব্রিটি নই, তখন আমি জাস্ট এমনি মানে গান গাই, গুরুজির সাথে প্রোগ্রাম করি, কান্নার মতো অবস্থা আর কি, মানে কান্না মানে বিশাল কান্নাকাটি। এখন আমি কি গাইবো, আমার তো পুরো প্ল্যানিং যে আমি এই গানটি করছি। তো তারপর আমাকে গুরুজি বলল তুমি বানিয়ে বন্ধ গাও। আচ্ছা, তো সেই সেই থেকে আসলে এই গানটা স্পেশালি পিক করা না, কততে হবে নন্দন পার্কে এই প্রোগ্রামটা করেছিলাম আমরা 2001 কি, অত সালটাল মিললে তো আসলে তো ওই সময় এই গান মুশকিল। তো এই যে বিভিন্ন টাইপের গান, আর একটা বিষয় থাকে যে যারা ফোক বেস গান কাজ করে বা রিয়েলিটি থেকে আসা, নিজের গানের ক্ষেত্রে প্লেলিস্টার নিজের গান কতটা রাখা হয় সালমা বিভিন্ন স্টেজে? আমি স্টেজে উঠলে আমার যেটা ক্ষেত্রে হয় যে আমার গানগুলাই গায়ে আসতে হয় আমাকে, আমি ওর বাইরে আসলে অন্য গান করার সুযোগ পাই না। তারপরেও আমি ফোক গানগুলো গাওয়ার চেষ্টা করি, শাহ আব্দুল করিমের গান আছে, দূরবীন শাহের গান আছে, সাইজির গান আছে, তারপরে আমাদের মানে অনেক জনপ্রিয়, আমাদের তো আসলে ফোকের দেশ বলতে গেলে, আমরা ফোক এত আমাদের এই সাইডটা বাউল গানের এত ভান্ডার যেটা মানে আপনি শেষ করতে পারবেন না একদম একদম। আর কিন্তু এই আপনি যদি হাতে গোনা আবার আর্টিস্ট হিসাব করেন তাহলে সেটাও আবার খুব কম। আচ্ছা, বাউল ফোক গানের। তো যার কারণে আমি আসলে আমার দেশীয় সংস্কৃতির পাশেই আছি, এবং আমি সব সময় সব বাউলদের গান তো করি, তার পাশাপাশি আমার যে গানগুলো আছে, যেটার যে গান দিয়ে মানুষ আমাকে একটা জায়গা করে দিয়েছে, সেই গান করারও চেষ্টা। সুন্দর, খুব সুন্দর গুছিয়ে কথা বলিস। অফারে একটা সঞ্জীবদার একটা গান গাইছিলি, ওটা একটু গুনগুন করতে করতে ব্রেকটা নেই, তারপরে করা যায়। আমার সাথে একটু আপনিও গান গাওয়া যায়। আমি তোমাকে বলে দেব কি যে কাদের ঘর, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কোরআনে রেখেছি ভুল দরজা, ছুঁয়ে কান্নার ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার ছুঁয়ে জোছনার ছায়া। দর্শক স্বাগত আরেকবার ইয়াং নাইটে, আমি তানভীর তারেক। আজকে কথার চেয়ে গান বেশি হচ্ছে, গান বেশি হোক হচ্ছে সালমার গান, সালমার কথা শুনছি এবং গুনগুন করে গানও শুনছি আমরা। তো সালমা, এখন তো বেশ আমি বলি এক্সপিরিয়েন্স এলে বা নিউ জেনারেশন বা ছোটরা যখন আসে, যারা সালমাকে দেখে দেখে বড় হয়েছে বা সালমার মতো করে শিল্পী হতে চায়, ওদের আসলে যখন দেখা হয় বিভিন্ন স্টেজে, যেমন তুই বললি যে আমি ওঠার আগে আরেকজন গেয়ে ফেলছে, যেহেতু আমি কিন্তু এখন তো হয়তো সেরকম মেয়েরাও আছে যে ওঠার আগে কোনো একটা বড় সেলিব্রিটি বা তুই তার সেই গানটা গেয়ে ফেলি। তাদের আসলে ইন্সপিরেশনের জায়গাটা কেমন, মানে এখনকার কাজের ক্ষেত্রে গানে যারা আসছে তারা প্রফেশনালি কেমন,
কি অবস্থায় আসে গানের বাজারটা এখন? অ্যাকচুয়ালি যার যার মতো শেষে কাজ করছে, তবে আমার কাছে এমনি আমি যখন যে কোনো প্রোগ্রামে যাই, স্টেজ প্রোগ্রামে যাই, অনেকেই বলে যে আপু কি করলে, কিভাবে কি করব। তখন আমি ফার্স্টলি আগে বলি যে দেখো, আমার সম্পর্কে অনেকেই অনেক কথা বলে, মানে যেহেতু আমি কম্পিটিশনের মাধ্যমে এসেছি, তো বলে যে আপু আপনারা তো খুব সহজে চলে এসেছেন বা আপনাদের একটা জায়গা হয়ে গিয়েছে। তখন আমি ওদেরকে বলি যে দেখো, কোনো জায়গায় কিন্তু সহজ না। আমার জায়গাটা তুমি বললে না খুব সহজ, এটা কিন্তু ইউ আর রং। কারণ আমি একটা বছর আমি প্রুফ করিয়েছি যে আমি এটা করতে পারি। জাজরা আমাকে জাজমেন্ট করেছে, দর্শকরা আমাকে ভোট করেছে, একের পর এক রাউন্ড আমি পাড়ি দিয়ে তারপর এই জায়গায় এসেছি। আমাকে প্রুফ করিয়ে দেন আমি এই জায়গাতে এসে আজকে গান করছি। তো তার আগে কি করেছি, ছোটবেলায় যখন বড় ভাই নাহরুল ইসলাম এবং আমার বাবা আমাকে আমার গুরুজির কাছে নিয়ে যেতেন, আমার গুরুজির নাম উস্তাদ শফি মন্ডল, তো আমি বাবাই ডাকি, কারণ একদম বাচ্চাকালের থেকে আমি ওনার কাছে গানের হাতে খড়ি। তো ব্যাপারটা এরকম ছিল যে যাই করতাম না করতাম না, একটা নেশা ছিল। যখন জোর করে কিছু করতে হবে, আমাকে ওর মতো হইতে হবে, ওকে যেটা মানাচ্ছে আমাকে সেটা নাও মানাতে পারে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ সালমা একদম নিজের ব্যাপারে আত্মপ্রত্যয়ী। তো সেক্ষেত্রে এখনকার গানের জমানায় যেমন গায়িকাদের তো অনেক নাচ শিখতে হয়, অভিনয় শিখতে হয় শুনি, এবং যেহেতু একটা মিউজিক্যাল ফিল্ম তৈরি করতে হয়, এই 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 সময় আসলে ফোক গান, যেহেতু ফোক বেসড এবং ফোক নিয়ে অনেক কণ্ঠটাও ফোক নিয়ে অনেক লালন করা কণ্ঠ, কি মনে হয় যে এর সাথে এই চলের সাথে আসলে গানটা মিউজিক ভিডিওর সাথে কেমন যায়, বা মিউজিক ভিডিওর ভালো মন্দ বা যেভাবে চলছে গানটা, কেমন লাগছে গানটা করতে? এই বিষয়ে গেলে একটু পেছনে যাব। আমি যখন একদম ক্যারিয়ার শুরু করলাম, তখন আমি আসলে মানে তখন তো না, মানে ইন্টারনেটও তখন কম, এখন যেমন পুরো বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে গিয়েছে, ওয়াইফাই। তখন হচ্ছে গ্রামীণ ফোনের যে মডেম পাওয়া যেত, ওটা দিয়ে আসলে গান টান শোনা হইতো বা ইয়া করতাম, বা সিডি কিনে এনে গান তখন সিডির মোটামুটি বেশ ভালো চলছিল, অনেক ভালো। তো ওই সময় আমি যেটা ইয়া করতাম যে অনেক সময় মাইকেল জ্যাকসনের যে সিডি কিনে আনা হয়েছে বাসায়, তো তার দেখতাম যে ভিডিও, প্রত্যেকটা গানের কোনো না কোনো একটা মেসেজ সম্পন্ন একটা গান, একটা স্টোরি বেস করে দেন একটা করে গান করেছে। তো তারা তো আমার বাবার বয়সী বড়, তো এরকম, তো তারা যদি ওই সময় থেকে এই কাজ করে আসে, তাহলে এটা কিন্তু আমরা এই সময় করছি। আচ্ছা, আমরা যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু এই সময় এটা করছি, তারা কিন্তু অনেক আগেই করে এসেছে। তো যেটা করতে হবে যে ওই যে আমি বললাম যে আমি নাচলাম, আমাকে ভালো লাগছে, তার মানে যে আরেকজনকেও ভালো লাগবে তা কিন্তু কোনো কথা নেই। নিজের সঙ্গে যেটা মানানসই এবং আমি যেটা করছি সেটাকে আগে দেখতে হবে যে আমার এটা আমার সঙ্গে যায় কিনা। কারণ আমি যখন একটা ড্রেসও পরি, আয়নায় আগে আমাকে সামনে দেখি যে আমাকে কেমন লাগছে, কারণ আমার ভিতরেই আমি আছি, বিবেকও নিজের ভেতরেই থাকে। আচ্ছা, আমি এই কাজটা করছি, অন্যায় হচ্ছে, এটা আপনি কেমনে বুঝলেন? আবার এটা করছি, ঠিক করছি, এটা আপনি কেমনে বুঝলেন? তার মানে আপনার ভিতরে একজন আছে যে ভালো মন্দ দুইটাই বিচার করছে। যাক, দার্শনিক মতো কথা শোনাচ্ছি। এটার কারণেই আমি মনে করি যে যেই কাজ করছে তার ফার্স্ট প্রায়োরিটি আগে গানকে দেওয়া উচিত, এবং গানের পরে সেটার সাথে যেটাই হোক, এখনকার সিস্টেম ওয়াইজই কাজ করুক, বাট মানে এটাকে অস্বীকার করার তো আসলে কোনো ইয়া নাই, কারণ কাজ আগাইতেই পারে। এখনকার ক্যারিয়ারে কি আসলে, যেমন অডিও ইন্ডাস্ট্রি, অডিওর প্রকাশকদের কাছে নাকি স্টেজটা, কোনটা বেশি, মানে প্রফেশনটা টিকিয়ে রাখার জন্য কোনটা বেশি? অবভিয়াসলি আর্টিস্টদের স্টেজ। আমরা স্টেজ শো না করলে তো আমাদের আর গান কি করব, আমরা মানে চলাফেরাই তো করতে হবে না কিছু। দেশের বাইরে যারা বাঙালির রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে কোন গানগুলো, কি ধরনের গানগুলো সালমার কণ্ঠে খুব বেশি? অবশ্যই ফোক গান। ফোক গান মানে খুব বেশি গাইতে হয়েছে জীবনে কোন গানটা? আমি যে কোটা গান গেয়েছি আমার প্রত্যেকটা গানই সবসময় গাইতে হয়েছে। দু তিনটা গানের যদি কথা বলা হয়, যে মানে বানিয়া বন্ধু, চাইলাম যারে, এক নয়ন্ত, কলজার ভিতর, তোমার বাড়ি আমার বাড়ি, বিনোদিনী গো, তারপরে বৃন্দাবন, এখন পরাণের বন্ধু বের হয়েছে, এটাও গাইতে হয়, মানে গাইতেই হয় স্টেজে, তুমি আসবা নাকি। হ্যাঁ, তো
তারপরে যদি আমি সাইজির দিকে যাই তাহলে তো মানে লালনের ভান্ডার তো এই যে অনেকগুলো গানের লিস্ট বলা হলো, সব তো গান ইউটিউবে সেই অর্থে সেইভাবে ভিডিও নেই। তো সেক্ষেত্রে একটা বিষয় একটু মিসিং থাকে না, যে অনেক সিনিয়র আর্টিস্টদের, শুধু সালমান, অনেক সিনিয়র আর্টিস্টদের অনেক পপুলার গান আছে, সেগুলোর আসলে সেই অর্থে সেই মার্গের ভিডিও নেই। তো সেক্ষেত্রে শ্রোতারা কি ওই গানগুলো, যারা নিউ জেনারেশন শ্রোতা, তারা কি সালমার ওই গানগুলো থেকে বঞ্চিত হচ্ছে না? স্টেজে পাচ্ছে, কিন্তু আমি ইউটিউবে ওই লেভেলের ভিডিও দিতে পারছি না। এটা তো তখন ওই যে কম্পিটিশনে আমার একটা ইয়ার তো আছে, হ্যাঁ, মানে ওই ভিডিওটা তো আছে। আচ্ছা। আর নতুন যে গানগুলো করছি, যেহেতু এন্টারটেনমেন্ট এখন মানে গান তো আছে, পাশাপাশি মানুষ দেখতেও পছন্দ করে, আর যদি সেটা কোনো একটা স্টোরি বেস করে একটা কোনো কাহিনী নিয়ে গল্প নিয়ে তৈরি হয়, তখন মানুষ ওটা আরেকটু তাদের মানে ভালো লাগাটা কাজ করবে। তো আমি সেই অনুযায়ী আমার মনে হয় যে মানে অনেকগুলা কাজ না করে বছরে আমি 2টা কাজ করলাম, যে 2টা কাজে আমাকে মানুষ মনে রাখলো। আচ্ছা আচ্ছা, বাহ। আর প্রফেশন হিসেবে গানটা আসলে কেমন, কতটা মানে ফ্লেক্সিবিলিটি দেয় লাইফকে? সালমা তো সালমা হয়েছে, কিন্তু ওভারঅল গানটা কি খুব অনেক স্ট্রাগলিং একটা ক্যারিয়ার কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজেই আমি মনে করি স্ট্রাগল করতে। যে রান্না করে তারও অনেক কষ্ট। না, বিভিন্ন পেশাগত একটা অবস্থান থাকে যে না এই পেশায় খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়, এই পেশায় অনেক কষ্ট করতে হয়, থাকে ক্রাইটেরিয়া থাকে। সব সাইডে, গানটা কোন পর্যায়ে আছে? সব সাইডে অনেক কষ্ট। তবে গানের ক্ষেত্রে বলবো আসলে গানটা আসলে অদ্ভুত। তো দেখবেন যে অনেক মানুষ গান গাইতে পারে না, কিন্তু গান শুনতে পছন্দ করে। গানটা আসলে মানুষকে মানে মানুষের হৃদয়ে খুব সহজে, এমনকি প্রভুকেও খুব সহজে, এই যে বললি যে অনেকে খুব সহজে হ্যাঁ সুর দিয়ে খুব কাছে যাওয়া যায়। আমি যখন আমি আমার প্রভুকে স্মরণ করছি, আমি সুরেই স্মরণ করলাম, আমি আমার প্রভুকে কিভাবে ডাকছি, এটা আমার ব্যাপার। আচ্ছা, অনেক আধ্যাত্মিক কথাবার্তা হয়ে যাচ্ছে। যাক, সাধারণত একটা কথা থাকে যে গানের ক্ষেত্রে স্টেজে বা যারা অ্যারেঞ্জার থাকে, তাদের ক্ষেত্রে একটা শিল্পীর কাছে সব ধরনের গান চায়। এটা কি এক ধরনের শিল্পীর একটা ব্যারিয়ার তৈরি করে কিনা, যে আমার টপ 10 আর্টিস্টের মতো, মানে একজন শিল্পী এখানে বলে গিয়েছিলেন যে বিভিন্ন স্টেজে যখন ডাকি এক এক রকম স্লিপ আসে, যে কখনো কখনো হিন্দি, কখনো তার প্রিয় শিল্পীর গান। যারা সব ধরনের গান গাইতে পারে তাদের হয়তো নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি সেরকম কিনা? সালমার ক্ষেত্রে কি মনে হয় যে স্টেজের আর্টিস্টদের ক্ষেত্রে অনেক প্লেলিস্টটা অনেক ভ্যারাইটি রাখতে হয় কিনা? হ্যাঁ, ভার্সেটাইল হওয়া তো অবশ্যই উচিত, প্রত্যেকেরই উচিত। আমি আজকে আমার অবস্থানে আমি এসেছি, যার কারণে হয়তো বা আজকে দর্শক আগেই লিস্ট ধরিয়ে দিচ্ছে, আপু আপনার ওই গানটা। আচ্ছা, কিন্তু আজকে যদি আমি একটা মানে টপ 10 আর্টিস্ট হিসাবে নিজেকে ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে সব ধরনের গান অবভিয়াসলি গাইতে হবে। আচ্ছা, সেটা কত বছর গিয়েছে সালমার ক্যারিয়ারে? প্রথম দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমি যখন আমার শুরু করেছি গান গুরুজির সাথে, সে তখন যেটা হয়েছে, আমি বেশিরভাগ সাইজির গানই করেছি। আচ্ছা, ওই কুষ্টিয়াতে আসলে, যেহেতু কুষ্টিয়ায় আমার দেশ, আমি ওই সাইডে যত শো করেছি লালনের গান করেছি। ওখানে আসলে ওই ফোক বিচ্ছেদ এগুলোর বাইরে মানে হিন্দি তো কোনো কথাই উঠবে না, ওগুলো চলবে না আর কি ওখানে। যাক, গান তোলা আছে সালমার সংখ্যায় যদি গুনতে চাই, কতটা? হিসাব করে নেই। আচ্ছা, এবার একটু ঘরের প্রসঙ্গ আসি। পিচ্চিটা কেমন আছে, এবং ওকে নিয়ে আসলে সময় দেওয়াটা, এবং স্টেজ বা দেশের বাইরে বা এই ধরনের কাজের সময় কিভাবে সামনে নেওয়া হয়? ওকে নিয়েই সবকিছু, কারণ বেঁচে থাকার অবলম্বনটাই হচ্ছে ও। আমার বাবা মা, আমার মামা মামি, আমার ছোট ভাই। আর পুচকি কি বলবো, ও তো আসলে হয়েছে কি, মানে এমন একটা আজকের একটা ঘটনায় বলি, ও একটা ইংলিশ গান সে তুলেছে ইউটিউব থেকে। আচ্ছা, তো আমি জাস্ট গুনগুন করে একটু সুর ওর মতো করে লাগাইলাম আর কি। আচ্ছা, হঠাৎ করে হ্যাঁ, আচ্ছা, আমি যা ওই সুরটা গেয়েছি, ও বলে আম্মু তোমারটা তো হলো না। আমি ওর থেকে ঘুরে বলি, আচ্ছা তা কেমন হবে একটু শোনাও তো। দেখলাম কি আসলে আমি রং গাইলাম, সে আমাকে ঠিক করে দিল। আচ্ছা, তো এটা আবারও প্রমাণ করলো যে আসলে সুর গড গিফটেড, যাকে আল্লাহ দিয়ে দেয়, বিরাজ করছে
প্রভু স্বয়ং তখনই সে আসলে করতে পারছে। এই যে তুই সুন্দর করে কথা বলছিস, বিভিন্ন রকম ফোক আর্টিস্টদের ক্ষেত্রে বিশেষ করে বা বৈঠকিক গানে অনেক কথা বলতে হয়। তো এই কথাগুলো আসলে নিশ্চয় প্রিপেয়ার থাকে না, বা স্টেজে একটা মুডের উপরে থাকে না। আমার তো একদম থাকে না। যেমন আমার খুব মনে পড়ছে এটা ব্রোঞ্জে একটা শো, তোর গুরুজি শফি মন্ডল ভাই সাথে আমার খুব একটা দারুণ সম্পর্ক। তো ওখানে তানভীর শাহিনের একটা শোতে গিয়েছিলাম ব্রোঞ্জে। আমরা 2-3টা গান গেয়ে আমি ইলিয়াস গেলাম, তারপরে উনি শেষ করবেন। উনি আমার সামনে অর্গানাইজার সহ এলাকার বিভিন্ন বর্ণনা দিয়ে একটা গান তৈরি করে ইনস্ট্যান্ট গাইলেন। তো এরপরে এর আগে আরও 2 মিনিট কথা বলেন। তো আমার কাছে খুব মানে একটা অবাক করার মতো একটা ব্যাপার লাগলো যে এই বিষয়গুলো আসলে কিভাবে দেখা হয়, যে পরিবেশ বা পরিস্থিতি সামনে কি আছে, একটা গান সম্পর্কে গানের আগে যে 2 মিনিট বলা, ধরা যাক আমরা যখন শেষ করবো তোর একটা গান দিয়ে, তার আগে কি বলবি যদি 20 সেকেন্ড বলা হয় যে আজকের এই মানে, তো নিশ্চয়ই এটা কোনো প্রিপারেশন থাকে যে আজকে এই গানটা নিয়ে কি বলবো। তো সেক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটেনি যে সামনের কোনো দর্শক বা শুনতে চাইছে, বা যেটা বললি যে তোর নিজের একটা গান নিয়ে লন্ডনে মারামারি পর্যন্ত চলছিল, তো এরকম দু একটা এক্সপিরিয়েন্স দিয়ে আজকে একটু শোটা শেষ করি না, গান স্টেজে গানের ক্ষেত্রে। আসলে যে উদাহরণটা আপনি দিলেন, আসলে তার কাছ থেকে আমি শিখেছি। হ্যাঁ, তো মানে এখনো শিখছি। ওই লেভেলে যাওয়া আমার পক্ষে এখন পসিবল না। তো গুরুর ওই ধরনের প্যাটার্ন দেখে আমি আসলে, তবে আমার সামহাউ আমার মনে হয়েছে আমি যখন সাইজির গান করি কোথাও যেন একটা হারিয়ে যায়, এটা আমি ফিল করেছি। এবং আরেকটা জিনিস যেটা অনুভব করেছি সেটা হচ্ছে কি সব দেখি অনেক অনেক কঠিন বড় বড় মানুষের মতো কথা বলছি, এবং সেটা সেটা পরে আমার মনে হচ্ছে আচ্ছা আমি এটা আমি কেন বললাম, বা গান গেলে 2 মিনিট কথা বলে এটা আমি কেন বললাম, বা আমি গান গাইতে গাইতে দর্শকের সাথে কথা বলছি। আচ্ছা, আমার মনে আছে আমি নওগাঁতে একটা প্রোগ্রামে আমি গান গাচ্ছিলাম, বাড়ির কাছে আরশিনগর, সেটা পড়শি বছর করে। গানটা গাইতে গাইতে হঠাৎ করে আমি দেখি অনেকগুলা কথা বলে ফেলেছি, এবং পরে সেটা নিয়ে মানে কথা হচ্ছিল গাড়ির মধ্যে, আমরা সবাই যখন কয় বাপরে আজকে কতগুলা কথা বলে দিল। আমাদের আজকে একেবারে সর্বশেষ একটু যে কোনো একটি গান, আজকে শেষ গান, এবং তার আগে হয়তো বলার ফার্স্টলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ATN নিউজে এটা আমার ফার্স্ট টাইম আসা। আচ্ছা আচ্ছা, এবং থ্যাংক ইউ সো মাচ। অবভিয়াসলি আমাকে থ্যাংক ইউ জানাতে হবে। তারপরে যে ব্যাপারটা, ঈদের আনন্দটা আরো অনেক বেশি আজকে আমি বলেছি, কারণ আপনি আমার বড় ভাই, এবং আমি আজকে আপনার সাথে এই যে অনেক অনেক কিছু শেয়ার করলাম। তোর ফ্যান ফলোয়ার এবং সালমার গান যারা শুনতে চাইছেন তাদের জন্য তো এই স্পেশাল একটা এবং সেটা একটা ব্যাপার। আর সেই সাথে আমার দর্শকদেরকে বলবো যে আমি আপনাদের জন্যই সালমা বাংলা গান করে যাচ্ছি, সব রকম গান গাওয়ারই চেষ্টা করছি, কারণ আপনাদেরকে ভালো লাগা, মানে আমার যে গান, সেই গান দিয়ে যদি আমি আপনাদের এতটুকু হৃদয়ে যদি ভালো কিছু করতে পারি, বা কোনো মেসেজ সম্পন্ন গান যেটাতে আপনাদের উপকার আসতে পারি, আমার অনেক ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। বাহ, আমার কথাটি ইনফ্যাক্ট সালমা বলে দিল, যেহেতু গানের আগে ওর বলার একটা অভ্যাস রয়েছে। তো আমি শেষ করব সালমার গান দিয়ে বিদায় আজকের মতো। কর্ডটা ধরলে ভালো হয়। সি বাঞ্ছা করে দেখবা তরে, বাঞ্ছা করে দেখবা তরে, কেমনে সে থা যাই রে, আমি কেমনে সে থা যাই রে, আমি একদিনও না দেখিল তরে, বাড়ি কাছে আর সেথা পরিষে বসত করে, এখন পরিষে বসত করে, আমি একদিনও না দেখিল
करे